হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিন্স স্যার, ফিজিক্সের মেন্টর এবং ফ্যাকাল্টি। আমাদের নিট 2025 ফ্রি কাউন্সিলিং গ্রুপে এরকম প্রশ্ন আসতেই থাকে যে আমি ধরো একটা রাউন্ড ওয়ানে কোনো কলেজ অ্যালট হলো, কিন্তু সেই কলেজে আমি গেলাম না, তাহলে কি আমি রাউন্ড টু এ পার্টিসিপেট করতে পারবো? বা রাউন্ড টু এ কারা কারা পার্টিসিপেট করতে পারবে? সেকেন্ড প্রশ্ন, আমার ধরো আপগ্রেড হলো, সেই আপগ্রেডেড কলেজে আমি গেলাম না, তখন ক্ষেত্রে কি হবে? বা কখন কখন কে ফ্রি এক্সিট নিতে পারবে? বা আরেকটা জেনুইন প্রশ্ন, যে সেমি গভর্নমেন্ট কলেজের স্টেট কলেজে আমি অ্যাডমিশন দিলাম, কিন্তু আমি আপগ্রেড করাতে চাইছি, তখন কি শুধুমাত্র অ্যাডমিশন ফিসটা দিলেই কি আমি করতে পারবো? এই সমস্ত যে কোয়ারিজ যে তোমাদের আছে, এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে যেটা আমাদের আসবে যে রাউন্ড টু এ কে কে পার্টিসিপেট করতে পারবে, এইটা একটা প্রথম প্রশ্ন। দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড ওয়ানে কোনো কলেজ পাওনি, যে নন অ্যালোটেড ক্যান্ডিডেট ইন রাউন্ড ওয়ান, তারপরে একটা হচ্ছে যারা হচ্ছে হু ওয়াজ অ্যালোটেড এন্ড অ্যাডমিটেড ইনটু রাউন্ড ওয়ান, যারা ভর্তি হয়ে গেছো কিন্তু আবার তারা হচ্ছে আপগ্রেডেশন করতে পারছো, তারা সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, অ্যালোটেড বাট নন রিপোর্টেড ইন দ্য রাউন্ড ওয়ান, মানে যারা ভর্তি রাউন্ড ওয়ানে কোনো কলেজ পেয়েছো কিন্তু তোমরা ভর্তি হওনি, তারাও কিন্তু রাউন্ড টু পার্টিসিপেট করতে পারবে। আর একটা হচ্ছে নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, এরা সমস্ত সকলে রাউন্ড টু এ পার্টিসিপেট করতে পারবে। তাহলে তোমার এখান থেকে কি বুঝতে পারলে, তোমার যদি কোনো রাউন্ড ওয়ানে কলেজ অ্যালট হয়, তুমি যদি না যাও, তাহলে তুমি রাউন্ড টু এ পার্টিসিপেট করতে পারবে। এইবার তাহলে একটা প্রশ্ন জেগে আসছে যে কে কখন ফ্রি এক্সিস্ট নিতে পারবে, বা কার ক্ষেত্রে কখন আমি নিতে পারবো না, আমাকে কোন রাউন্ডে কলেজ অ্যালট হলে আমাকে ভর্তি হতেই হবে, এটা তো দেখে নাও। প্রথম হচ্ছে, রাউন্ড ওয়ানে তোমার যদি সিট অ্যালট হয়, কিন্তু তুমি যদি মনে করো যে আমি ভর্তি হব না, তাহলেও তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে। এখানে লেখা আছে দেখো, নন রিপোর্টেড ক্যান্ডিডেট ইন রাউন্ড ওয়ান allotted seat is allowed to appear in round 2 without fresh registration and without payment of counseling fees of choice filling, মানে তোমাকে কোনো পেমেন্ট তো করতে হবে না, তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে। সেকেন্ড প্রশ্ন, নন যদি রাউন্ড 2 এ আমি গেলাম না, তাহলে কি কি হবে? তাহলে দেখো, নট রিপোর্টেড ক্যান্ডিডেট ইন রাউন্ড 2 allotted seat is allowed to appear round 3 without fresh registration but after payment of counseling fees once again for choice filling। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে তুমি যদি রাউন্ড 2 এর ক্ষেত্রে তুমি যদি না যাও, তাহলে তোমাকে আবার ফিস পেমেন্ট করে তখন তোমাকে চয়েস ফিলিং করতে হবে রাউন্ড 3 এর জন্য। তাহলে রাউন্ড 1 এ তুমি যদি না যাও, তাহলে কি হবে, তুমি রাউন্ড 2 এ পার্টিসিপেট করতে পারবে। কিন্তু রাউন্ড 2 এ যদি তুমি না যাও, তাহলে ক্ষেত্রে কি হবে, তাহলে হচ্ছে তোমাকে আবার ফিস পেমেন্ট করে চয়েস ফিলিং করতে হবে। এইবার চলে আসলে রাউন্ড 3 ক্ষেত্রে কি হবে। রাউন্ড 3 দেখো, নট রিপোর্টেড ক্যান্ডিডেট অফ রাউন্ড 3 allotted seat is not allowed any further in the counseling process, মানে তোমার রাউন্ড 3 তে যদি কোনো কলেজ অ্যালট হয় আর তুমি যদি মনে করো না আমি তো যাব না, তাহলে কিন্তু তুমি আর কোনো কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার কাট যেন তোমাদের কনসেপ্ট থাকে, যাতে তুমি পরবর্তীকালে কাউন্সিলিং এ কোনো ভুল না হয়। এরপরে চলে আসে যাক, ধরো তোমাকে আপগ্রেডেশন করতে চাইছি, যে আমার ধরো কথা কথা সিএনএমসি হলো, আমি আপগ্রেড করতে চাইছি, তখন ক্ষেত্রে আমি কি করবো? তুমি যখন ভর্তি হতে যাবে, ভর্তি হলে ভর্তি হওয়ার পর তুমি বলবে, ওরা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি আপগ্রেড করাতে চাও, তখন তুমি অবশ্যই বলবে হ্যাঁ আমি আপগ্রেড করাতে চাই। যদি তুমি হ্যাঁ বলো, তখনই কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হবে, আপগ্রেড করাতে পারবে। আর তুমি যদি না বলো, তাহলে কিন্তু তোমার আপগ্রেড হবে না, তুমি যে কলেজেই ভর্তি হয়েছো সেই কলেজেই কিন্তু তুমি থাকবে। এইবার চলে আসা যায় যে আপগ্রেড যখন হবে তখন কি হবে, তখন তুমি রাউন্ড ওয়ানে ভর্তি হবে, তখন তোমাকে একটা অ্যাডমিশন লেটার দেবে, এরকম ধরনের একটা অ্যাডমিশন লেটার তোমরা পাবে। এই অ্যাডমিশন লেটারে এই পয়েন্টে দেখো, ইউর উইলনেস ফর পার্টিসিপেট ইন সেকেন্ড রাউন্ড, দেখো ইয়েস করা আছে। আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমি আপগ্রেড করাবো, তো আমি ইয়েস করা আছে। এখানে যদি নো লেখা থাকে, তাহলে তুমি ওই কলেজেই ভর্তি থাকবে। এই জিনিসটা যেন মাথায় ঢুকিয়ে না হয়, যে আমি যদি আপগ্রেড করা যায়, তাহলে আপগ্রেড হলে আমি যেন অবশ্যই রাউন্ড ওয়ানে গিয়ে আমি বলি যে আমি আপগ্রেড করাতে চাই। ঠিক আছে। আর একটা প্রশ্ন, তোমাদের যদি ভর্তির সময় যে কলেজে ভর্তি হতে যাবে, সেই কলেজে ভর্তির সময় কোনো রকম সমস্যা হয়, তাহলে সেখানে সেই কলেজের সিনিয়ররা প্রেজেন্ট থাকবে, সমস্ত ব্যাচ থেকেই তোমাদের প্রেজেন্ট থাকবে, তাদেরকে বলবে যে দাদা এই জিনিসটা আমি বুঝতে পারছি না, তারাই হেল্প করে যাবে। নিজে পাকামি করার কোনো দরকার নেই। নিজে যদি বুঝতে না পারো, বা তাহলে তুমি কি করবে, যে দাদারা থাকবে বা যে দিদিরা থাকবে তাদেরকে বলবে দাদা আমি বুঝতে পারছি না, আমি কি করবো। তারা কিন্তু হেল্প করার জন্য ওই দিন ভর্তির ওই 3 দিন কিন্তু ওরা থাকে ওই হেল্প করার জন্য, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা পরবর্তীকালে তোমরা ওই জায়গায় থাকবে, যে তোমাদের জুনিয়র যখন আসবে তখন যেন কোনো ভর্তির অসুবিধা না হয় সেটা দেখার জন্য। এরপরে চলে আসা যাক, ধরো অ্যালোড হলো, তখন ক্ষেত্রে কি হবে। দেখো 3 রকমের আমরা
মানে সিনারিও হতে পারে। কি কি সিনারিও? ধরো তোমার গভর্নমেন্ট এমবিবিএস বা বিডিএস কলেজে অ্যালটমেন্ট হলো, তাহলে কি হবে? অনেকে একটা ভুল করে যে ধরো অ্যালটমেন্ট আমি রাউন্ড 1 আপগ্রেডেশন দিয়ে দিয়েছি, কিন্তু আমার হুঁশ নেই যে রাউন্ড 2 এর মানে চয়েস ফিলিং মানে আমার ডেটটা কবে আসবে, রেজাল্ট কবে পাবো। অনেকে কি করে, দিয়েছি তো দিয়েছি, কোনো চাপ নেই, দেখা যাবে, এরকম করো না। তোমার যে রাউন্ড 2 এর যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তুমি দেখো যে তোমার কি আপগ্রেড হয়েছে। যদি আপগ্রেড হয়ে থাকো, তুমি কিন্তু তোমার পুরোনো কলেজ থেকে বের হয়ে গেলে, তুমি কিন্তু নতুন কলেজে ভর্তি হতে যেতে হবে। তুমি নতুন কলেজে ভর্তি না হও, তাহলে কিন্তু তোমার কিন্তু ওই সিটের কোনো ভ্যালুই থাকবে না। মানে তুমি যে যতই ভালো র্যাঙ্ক করে থাকো না কেন, তুমি ধরো প্রথমে সিএনএমসি পেলে, যে তোমার আপগ্রেড হয়ে ধরো তোমাকে এনআরএস হলো, আর তুমি ধরো সিএনএমসি থেকে আপগ্রেড হয়ে গেছো, মানে তুমি সিএনএমসি থেকে বাদ পড়ে গেছো, এরপরে তোমার কি তোমার কলেজ কি এনআরএস, আর তুমি ধরো এনআরএস এ ভর্তি হতেই গেলে না, তাহলে কিন্তু তোমার সিটটাও কিন্তু চলে গেল। যদি তোমার র্যাঙ্ক খুবই ভালো থাকে, তুমি রাউন্ড 3 পার্টিসিপেট করে আবার সিট পেলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি এই ভুলটা যেন দয়া করে করো না, যে আপগ্রেড হলে খোঁজ রেখো যে কবে কি রেজাল্ট বেরোচ্ছে না বেরোচ্ছে। এই ভুলটা তোমরা করবে না, যে যখন আপগ্রেড হবে সেম তখন ওই নতুন কলেজে যেতে হবে। নতুন কলেজে তোমাকে যে ফিস পেমেন্ট করতে হবে, নতুন ভাবে ফিস পেমেন্ট করতে হবে, তারপরে নতুন ভাবে তোমাকে বন্ড বানাতে হবে, নতুন ভাবে তোমাকে অ্যান্টি র্যাগিং এর যদি ফরম্যাট যদি আলাদা হয় ওই কলেজে, তাহলে অ্যান্টি র্যাগিং এর ফরম্যাট আলাদা করতে হবে, সবকিছু আলাদা ভাবেই হবে। এটা একটা গেল। চলে আসা যাক ম্যানেজমেন্ট কোথায়। ম্যানেজমেন্ট কোথায় এবং স্টেট কোথায়। যদি তুমি আপগ্রেড অপশনে দাও, তুমি আপগ্রেড অপশন দিতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন ফিসটা কেটে নিয়ে বাকি টাকাটা তোমাকে রিটার্ন করে দেবে। কিন্তু এখানে একটা জিনিস তোমার মাথায় রাখবে, যে যে স্টেট কোথা হোক ম্যানেজমেন্ট কোথা হোক, তুমি যখন আপগ্রেড করবে, তখন আপগ্রেড করার সাথে সাথে তুমি যদি আপগ্রেডেড হয়ে যাও, তাহলে সেই কলেজে যে ফিজ স্ট্রাকচার, সেই কলেজের ফিজ স্ট্রাকচার ওয়াইজই তোমাকে বন্ড করতে হবে, বা তোমাকে যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে, বা তোমাকে ফুল পেমেন্ট করতে হবে। এই জিনিসটা যেন তোমাকে মাথায় থাকে, ঠিক আছে? যে প্রাইভেট কলেজের ক্ষেত্রে তুমি যদি আপগ্রেড হয়ে যায়, তোমাকে অ্যাডমিশন ফিস বা যে বাকি টাকা তোমাকে ব্যাক দেবে, কিন্তু সেই কলেজের যে ফিজ স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার ওয়াইজ তোমাকে সবকিছু পেমেন্টের জন্য রেডি করতে হবে। এই ক্লিয়ার? এই কনফিউশন তোমাদের আশা করি থাকবে না। এরপরে চলে আসা যাক যে স্টেট কোটাতে ফিস পেমেন্ট কেমন করে করব। দেখো, অনেকে ভাবছো যে শুধু যদি অ্যাডমিশন ফিসটা করি তাহলে আমি আপগ্রেডেশনে যেতে পারবো, এমন হয় না। তোমাকে মিনিমাম 2টো সেমিস্টার ফিস প্লাস অ্যাডমিশন ফিস বা যাবতীয় যা ফিসটা আছে সেই ফিসটা তোমাকে দিতে হবে। এবার অনেক কলেজে ব্যাংক গ্যারান্টি চায়, অনেক কলেজে বন্ড চায়, অনেক কলেজে পুরো টাকা চায়। তোমাদের যে কলেজে পড়বে সেই কলেজে তোমরা ফোন করবে, কারণ WBMCC এটা বলে দিয়েছে যে সেই মানে এই যে প্রাইভেট কলেজে তোমার ভর্তির সময় তখন কিন্তু WBMCC দায়ী নেবে না। তোমাদের নিজস্ব যে কলেজ আছে সেই কলেজে তোমার ধরো অ্যালাউড হলো, ধরো কথার কথা আমি বলছি যে তোমার কলেজে ধরো জগন্নাথ গুপ্তে অ্যালাউড হলো, তাহলে তুমি জগন্নাথ গুপ্তে ফোন করো, ফোন করে জিজ্ঞেস করে নাও যে জগন্নাথ গুপ্তাতে নর্মালি কোনো বন্ড হয় না, তোমাদের হয় ব্যাংক গ্যারান্টি দেবে বা ফুল ফিজই পেমেন্ট করতে হবে। তো তোমাদের এই ফুল ফিজ এবং ব্যাংক গ্যারান্টি নিয়ে তোমরা ভর্তি হতে যাবে। এবং তোমরা অবশ্যই মাথায় রেখো যে তোমরা যখন ভর্তি হতে যাবে, তোমরা যখন আপগ্রেড করবে, তখন আপগ্রেড অপশন হয় জগন্নাথ গুপ্ত থেকে যদি তোমাকে কেপিসি হয়ে যায়, তখন ক্ষেত্রে কি হবে, জগন্নাথ গুপ্ত তোমাকে যে অ্যাডমিশন ফিস বাদ দিয়ে বাকি টাকা পেমেন্ট করবে, সেই টাকা নিয়ে তোমাকে কেপিসি থেকে যেতে হবে, কেপিসি থেকে তোমাকে ভর্তি হতে হবে। এই সমস্ত কনফিউশন যেন তোমাদের মধ্যে না থাকে। আরো যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, বা আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ কাউন্সিলিং গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করো, বা আমাদের সাথে যদি পেড কাউন্সিলিং এ তোমরা জয়েন করতে চাও তো অবশ্যই 999 টাকাতে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।